ট্রেড লাইসেন্স পাইতে গিয়ে আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে এবং অনেক ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। প্রসেস ইন্ডাস্ট্রিতে প্রচুর আমি মনে করি ইনভেস্টমেন্টের সুযোগ রয়েছে। আমাদের কৃষক কিন্তু চায় না যে আপনি তারে পুরস্কার দেন, সে চায় যে আমাদের এখানে সার, তার বীজ, তার সেচ। ব্যবসা মানে কি শুধুই মুনাফা নাকি এর চেয়েও বেশি কিছু? প্রশ্নের উত্তরটি জানবো আমাদের আজকের এপিসোডের স্পেশাল গেস্টের কাছ থেকে। ভিউয়ার্স, ওয়েলকাম টু মুমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্টস ভয়েস অফ এক্সিলেন্স। আমাদের আজকের এপিসোডে আমাদের সাথে আছেন এমন একজন ভিশনারি লিডার, যিনি বাংলাদেশের কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পকে নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায়। তিনি একই সাথে তোহফা এন্টারপ্রাইজের কর্ণধার এবং ইউনিফ্রেশ ফুডস অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি এফবিসিসিআই এর সাবেক পরিচালক হিসেবেও বাংলাদেশের শিল্প খাতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের গেস্টের সাথে পরিচিত হয়ে নেই। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার সাথে এখন বসে আছেন আমাদের আজকের এপিসোডের স্পেশাল গেস্ট। প্লিজ লেট আস ওয়েলকাম মিস্টার ইসহাকুল হোসেন সুইট। আসসালামু আলাইকুম স্যার, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার তো বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, তো এখন আমরা বসে আছি কোন অফিসটাতে? এটা মূলত আমাদের সকল কিছু, এটা আমার অফিস, কর্পোরেট অফিস বলতে যেটা বুঝি। আমার সকল প্রতিষ্ঠানই আমি সকল কাজ কর্মকাণ্ডই এই অফিস থেকে মেনটেন হয়। সুতরাং এটা তোহফা এন্টারপ্রাইজ এবং ইউনিফ্রেশ দুটোরই অফিস হিসেবে ব্যবহৃত হয়। স্যার, আপনার তো বেশ সুন্দর একটি ব্যবসায়িক এম্পায়ার আছে, বেশ কয়েকটি কনসার্ন আছে আপনার, তো নিশ্চয়ই একদিনে এটি গড়ে তোলেননি, এর পেছনে নিশ্চয়ই একটা লম্বা স্টোরি আছে। তো আমরা সেই আপনার জার্নিটা, সেই স্টোরিটা একটু সংক্ষেপে শুনতে চাই, যে শুরুটা কিভাবে হয়েছিল বা নিজে একটা ব্যবসা শুরু করবেন, নিজে উদ্যোক্তা হবেন, এই ভাবনাটা আসলে কোথা থেকে এসেছিল? মূলত আমি যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন স্নাতকোত্তর সম্পন্ন করি, তখন আসলে আমাদের ওই সময়কালে 2000 সালের দিকে তখন একটা ট্রেন্ড ছিল, মানুষ ইউনিভার্সিটি থেকে বের হয়ে চাকরি করবে, চাকরিতে গিয়ে বিসিএস এ ঢুকবে। আমার সব সময় মনে হতো যে আমার ছাত্র জীবন থেকেই যে না, গতানুগতিক যে ধারার জীবন, ওই জীবনে আমি যাব না, আমি একটু চ্যালেঞ্জের জন্য। এবং আমাদের পরিবারও মূলত চাকরিজীবী পরিবারই, কিন্তু আমি বললাম যে না, দেখেছি আমি চাকরিজীবী পরিবারের যে আমি নতুন একটা কিছু করতে চাই এটাতে। এই জায়গাতে আমি প্রথমেই আসলে আমরা যদিও আমরা মুখে বলি যে আমাদের দেশটা হলো কৃষি নির্ভর, কিন্তু কৃষি ক্ষেত্রে আমাদের যে অগ্রগতি আসলে এটা খুব কৃষকের সফলতা ছাড়া আমরা রাষ্ট্র হিসাবে কৃষিকে প্রাতিষ্ঠানিকীকরণের যে জায়গা আছে, এই জায়গাতে আমার কাছে মনে হলো যে কাজের যথেষ্ট সুযোগ রয়েছে। সুতরাং আমি তখনই ভেবে নিলাম যে না, এমন কিছু করতে চাই যে আমি ব্যবসাটাই শুরু করবো। তা আপনি জানেন আমার দেশের বাড়ি হলো সিলেটে। আমাদের প্রচুর সিলেটের মানুষ দেশের বাইরে, বিশেষ করে ইংল্যান্ডে থাকেন। তো এইখান থেকে তখন বাংলাদেশের প্রোডাক্টই বাংলাদেশের মানুষজন খায় না, পারলে বাইরেরটা খায়। বাংলাদেশে প্রচুর ফুড সাপ্লিমেন্ট, নর্মাল ফুড, ড্রিঙ্কস এগুলো ইম্পোর্ট হতো। আমরা দুবাই থেকে, নানান দেশ থেকে আমাদের দেশে আসতো, মানুষ এইগুলা খেত। তো তখন শুরু হয়েছে আমাদের প্রসেস ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে। তখন আমাদের যারা আত্মীয় স্বজন ওইখানে দেশের বাইরে ছিলেন, তাদের মাধ্যমে আমি যোগাযোগ করলাম। তারা বলল এটা কেউ খাবে না, যে এই প্রথমে আমরা স্যাম্পল পাঠাতাম, বিনা খরচে, ফ্রি, যে খান, খেয়ে দেখেন বাংলাদেশে এই জিনিসগুলো এখন তৈরি হয়। তখন আসলে আমার নিজের কোনো ইন্ডাস্ট্রি ছিল না। আমি মানুষজনেরটাই, বিশেষ করে আপনার এই রমজানের সিজনে আমাদের বিভিন্ন লাচ্চা, আমাদের সেমাই, আমাদের এইগুলো আমি পাঠাতাম এয়ারে ফ্রি হিসাবে, যে দেখে খেয়ে তো 2-4 জনের রেসপন্স ছিল খুব ভালো, যে এটা তো তখন বাংলাদেশ বিমানের একটা ছাড় মূল্যে আমরা পাঠাতে পারতাম। এই সুবিধাটা নিয়ে আমরা পাঠানো শুরু করলাম কমার্শিয়াল ইনভয়েস। এবং কমার্শিয়াল ইনভয়েস যখন শুরু করতে গেলাম, আপনার তখন ব্যাংকগুলো যে মাল যাবে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে, এটা টাকা কিভাবে আসবে। এখন আমাকে তো নতুন, কেউ আমাকে অ্যাডভান্স টিটিও দেয় না। তা আমি একজন আত্মীয়কে করলাম, তিনি নিশ্চয়তা পাইলেন যে যদি মাল পৌঁছে তাহলে তিনি টাকাটা দিয়ে দেবেন। তখন আমি ব্যাংকে গিয়ে এটা বুঝলাম। তো মানাটা সহজ ছিল না ব্যাংক তখন এবং তখনকার দিনে ইএক্সপি হতো হাতে লিখে,
এক্সপোর্ট পারমিশনটা, কিন্তু আমাকে একজন মানে কি ব্যাংকের ম্যানেজার বেশ দায়িত্ব নিয়ে এখন তিনি মানে ওই ব্যাংকের নির্বাহী পদে উন্নীত হয়েছেন, যিনি আমাকে ইয়েটা দিয়েছেন। কিছুদিন আগে ওনাকে গিয়ে আমি কংগ্রেচুলেট করে দিয়ে আসছি। এইভাবে আসলে যাত্রাটা আর কি। স্যার, আপনি তো এফবিসিসিআই এর সাবেক ডিরেক্টর ছিলেন, তো সেখানে কাজ করার সময় বাংলাদেশের ব্যবসা এবং শিল্প খাত সম্পর্কে কি ধরনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন? এটা আসলে আমরা খুব বেশি দিন পাই নাই, কারণ আমাদের নির্বাচনটা হয়েছিল হলো আপনার 2023-এর অগাস্টে। আমরা দায়িত্ব বুঝে পেতে পেতে আপনার 23 চলে যায়, 24-এর অল্প কিছুদিন আমরা ছিলাম, তারপরে আবার এই বোর্ড বাতিল হয়ে যায়। সুতরাং সরকারের সাথে আমরা দীর্ঘদিন ধরেই সরকারের নানান মানে কি সংস্থার সাথে আমরা কাজ করছি। এইখানে আমাদের যেটা, আমি একজন ব্যবসায়ী হিসেবে আমি যেটা বুঝি আপনার যে ইয়েতে, আমাদের সরকারের বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে আমাদেরকে ফেসিলিট করার জন্য, তারা ওইভাবে আসলে মানে কুইক রেসপন্ডের যে জায়গাটা, ব্যবসায় আসলে বিষয়টা যেটা হয় যে ধরেন আমরা যদি উদাহরণ ধরেন ভিয়েতনামকে আপনি এক্সাম্পলই ধরেন যে ভিয়েতনাম ইন্ডাস্ট্রিতে অনেক ভালো করেছে, যে কীভাবে করলো তার, এইখানে দেখবেন সরকারের সহযোগিতাটা অনেক বেশি। তা আমাদের এইখানে হলো সরকারের গতিটা আর কি আমাদের প্রাইভেট এন্টারপ্রেনারদের গতির সাথে সরকারের গতি অনেক পিছিয়ে। সুতরাং প্রথমেই আমি যেটা সরকারের দিক থেকে প্রথমত মনে করি যে সরকারের গতি এই জায়গায়। গতি বলতে আমরা যে ধরেন আমরা অনেক দিন ধরে বলে আসছি যে আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন আপনারাও প্রকাশ করেছেন যে আমাদের দেশে ব্যবসাটা বেশ কঠিন। কারণ বাংলাদেশে আপনি একটা ট্রেড লাইসেন্স করতে যান, আপনাকে ট্রেড লাইসেন্স পাইতে গিয়ে আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে এবং অনেক ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। তো সারা পৃথিবীতে আপনি যদি যান, ট্রেড লাইসেন্স বলতে কিছু কি আছে? আমরা দেখি না। এটা আসলে লোকাল গভর্নমেন্টের ট্যাক্স। তা লোকাল গভর্নমেন্টের ট্যাক্স তো আমাকে যে কোনো সময় আমরা দিচ্ছি না, আয়কর দিচ্ছি না, আমাকে বললে হয় যে লোকাল গভর্নমেন্টের ট্যাক্সকে আপনি এত % দিয়ে দেন। এই যে জায়গাগুলো আজকে আমরা প্লাস রিজিমের 15 ইয়ার্স আমরা বলে আসছিলাম যে এই ট্রেড লাইসেন্সটা তাও নাই, তারপরেও আমাদের দেশে রাখেন, এটা 5 বছরের জন্য করে দেন। আপনারাও বোধহয় শুনেছেন যে এটা 5 বছরের হয়ে যাবে। আমরা যে এক্সপোর্ট করি আমাদের ERC, আমরা যে ইম্পোর্ট করি IRC, এইগুলা আমাদের কারখানা চালাতে গেলে কারখানার সনদ লাগে, আমাদের আপনার ফায়ার ব্রিগেড সনদ লাগে, 18টি থেকে 19টা প্রতিষ্ঠানের আপনার সনদ নিতে হয়। এই যে প্রক্রিয়াগুলো আমরা সরকারের নীতি নির্ধারণ করি। এফবিসিসিআই যখন ডিরেক্টর, তখন আমার চ্যালেঞ্জই ছিল যে আমরা এগুলাকে রিডিউস করে ব্যবসা বান্ধবটা করব। আমরা সময় পাই নাই। আমি খুবই আশাবাদী, বর্তমান সরকার গঠন হয়েছে, নতুন সরকার এসেছে, নতুন একটি চ্যালেঞ্জ আমাদের অর্থনীতির জন্য সামনে রয়েছে। আশা করি এই সরকারের মাধ্যমে আমরা এই যে সমস্যাগুলো আছে, এই গতিটা আনা, এই কাজটা, আমাদের প্রধান কাজটাই হলো যে আজকে আপনার কাছে আমার দায়বদ্ধতার ক্ষেত্রে আমরা কোনো ধরনের শর্টকাটের পথে নেই। দায়বদ্ধ আপনার কাছে আমি থাকতে চাই, তো এই দায়বদ্ধতার নামে আপনি যেন আমাকে জিম্মি না করতে পারেন। আমাদের ভয়টা কি? দায়বদ্ধতা আপনার কারখানার লাইসেন্সের জন্য আপনার কাছে গেলে আপনাকে কোনো অসুবিধা নেই, আমার কর্মচারী তাদের আপনার হিসাব তাদের সব দিতে আপনার কাছে। তো এটার জন্য আপনাকে একটা টাইম ফ্রেম আমাকে বেঁধে দেয়, এবং এইগুলা কিন্তু বেঁধে দেয় সরকারের আইনে কিন্তু আছে, 3 দিনের বেশি ফাইল রাখা যাবে না। তো আমরা কি 3 দিন শেষে আমরা ফাইলটা পাচ্ছি, এবং বলা হচ্ছে অনলাইনে বলার পরে আমি কেন অফলাইনে সার্টিফিকেটের জন্য যাব? আমি অনলাইনে সাবমিট করার পরেই আমাকে অটো সার্টিফিকেটটা জেনারেট হয়ে যাওয়ার কথা, এটা জেনারেট হয় না। আবার ওনাদের সাথে যোগাযোগ করে এই যে প্রতিবন্ধকতাগুলো, এবং নতুন শতাব্দীর এই যে নতুন গভর্নমেন্টের, আমরা মনে করি যে ব্যবসা বাণিজ্য সচল করার ক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলোকে সবার আগে অ্যাড্রেস করতে হবে। যদি এই চ্যালেঞ্জগুলোকে আপনি অ্যাড্রেস করতে পারেন, তাহলে সহজেই এইখানে ব্যবসাগুলোকে ব্যবসায়ীদের জন্য ব্যবসা বান্ধব করে দেওয়া সহজ হবে। আপনি এত শত বাধা অবস্ট্যাকেল পেরিয়ে যখন ব্যবসাটা শুরু করলেন, সেখান থেকে ব্রেক ইভেন করতে কত সময় লেগেছিল? আমরা ব্রেক ইভেন করতে আপনার 5 থেকে 7 বছর সময় লেগেছে। কারণ এখানে আমার জন্য চ্যালেঞ্জটা ছিল যে আপনার ধরেন তখন আসলে ব্যাংকও, কারণ এখানে আপনি যে ব্যবসায়ী করেন, এখানে পুঁজি একটা বিষয়,
কারণ এখানে ব্যক্তির পুঁজি কিন্তু খুব অল্প থাকে। ধরেন আপনি একজন স্টার্টার বিজনেসম্যান হিসেবে কয় টাকা আপনি নিয়ে নামবেন, আর বিশেষ করে আমাদের মতো পরিবার থেকে আপনি যখন ব্যবসায় আসবেন আপনি তো হিউজ অ্যামাউন্ট নিয়ে আসতেছেন। এখানে ব্যাংক একটি বড়, ব্যাংকে গেলেই আপনাকে জিজ্ঞেস করবে এটা গ্যারান্টিটা কি, কারণ ব্যাংক তো তার টাকা না, এটা জনগণের আমানত। কারণ এটা যে আপনাকে দেবে কিসের ভিত্তিতে দেবে, এই যে এই দুটোর সমন্বয়। এইখানে আমরা বলছিলাম যে সরকারকে এখানে দায়িত্বটা নিতে হবে, নতুন যারা ব্যবসা বাণিজ্য যারা আসবে তাদেরকে এই ব্যাকআপটা দেওয়ার জন্য, যে ঠিক আছে সরকার কোলাটারাল হবে। আমরা এখন বলছি আপনার যে আমাদের বিভিন্ন চেম্বার রয়েছে, অ্যাসোসিয়েশন রয়েছে, এই চেম্বার অ্যাসোসিয়েশনগুলো এন্ডোর্স করবে, আপনি তাকে ফিনান্স করেন। এখন এই জায়গাতে প্রাতিষ্ঠানিক করতে গেলে যে বাধাগুলো, এইগুলো সরকারকে মানে কি চিহ্নিত করে এইগুলোকে অ্যাড্রেস করতে হবে। স্যার, আপনার ব্যবসা প্রতিষ্ঠান তোহফা এন্টারপ্রাইজ 2020 সালে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের কাছ থেকে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ডস অর্জন করেছেন। তো এই সফলতার পেছনের সবচেয়ে বড় সিক্রেট এবং সবচেয়ে বড় স্ট্রাগল কি ছিল? সিক্রেট কিছু নাই এখানে আসলে, মানে আমাদের ব্যবসায় আমরা তো যেটা করি খুবই ট্রান্সপারেন্ট, এখানে সিক্রেট কিছু নাই। আপনার স্ট্রাগল ছিল, চ্যালেঞ্জেসটা ছিল। আমি আগেই বলেছি যে আপনি ধরেন আমার ভৌগোলিকভাবে আমার যে অঞ্চলে আমার বাড়ি আর কি, ওই অঞ্চলে প্রচুর মানুষ বাইরে থাকেন, এবং আপনি জানেন লন্ডনে প্রায় 10,000 রেস্টুরেন্টের ওন করেন আমাদের সিলেটিরা। তো আমি ওইখানে গিয়ে দেখলাম যে ওইখানে তারা যে স্পাইসটা ইউজ করেন, এই স্পাইসটা ম্যাক্সিমাম যায় ইন্ডিয়া থেকে। আমি এইটাকে আমার মানে কি টাস্ক হিসাবে নিলাম যে এইখানে আমি কিভাবে মানে, তো ঢুকতে গেলেই আমাদের ওইখানকার এন্টারপ্রেনার যারা আছেন লন্ডনের আপনার, তারা বললেন ভাই তোমাদের স্পাইস ভেরি এক্সিলেন্ট, কিন্তু এটার প্যাকেজিং এটা আমি এইখানে ওনাদেরকে একটা দিলাম যে ভাই এক কাজ করেন, আমার যেটা খারাপ এটা আমি দেবো না, আমার ভালো যেটা আছে সেরা এটা আপনি দেন। তো উনি বললো এক কাজ করেন, আপনি আমার ভালকে স্পাইস দেন। আপনি যে অ্যাওয়ার্ডটা বলছেন, আমরা আসলে ওই বছর প্রচুর আপনার যে আমরা এই ভালকে এই স্পাইসগুলো আমরা ইংল্যান্ডে উনি ওইখানে এটাকে নিয়ে প্যাকেটজাত করে ওনাদের মতো করে ডিসপ্লে করে উনি মানে কি এটা করেন মার্কেটিংটা। এই মার্কেটিং এর কারণেই আমরা আসলে মূলত মানে কি যে স্পাইসটাকে এখানে, এবং এইগুলা জানেন যে আমাদের এই স্পাইসগুলো ডাইরেক্ট আমাদের কৃষকের মানে, সুতরাং এইখানে এই অ্যাওয়ার্ডটা আসলে পেয়েছে আমাদের কৃষক। আমরা যদিও নামে তোফা মার্কেটিংটা করেছি, কিন্তু আমার কৃষক পেয়েছে। এবং আমরা শিল্প মন্ত্রণালয় যখন আমাদেরকে এটা দেয়, তখন আমরা শিল্প মন্ত্রণালয়কে এটা দেখিয়েছি যে এইভাবে যদি আপনার সরকার আগে আসে, তাহলে আমাদের এই কৃষির যে প্রোডাক্টগুলো আছে, এবং আপনার শুধুমাত্র এটা না, আজকে প্রসেস ইন্ডাস্ট্রিতে প্রচুর আমি মনে করি ইনভেস্টমেন্টের সুযোগ রয়েছে। কারণ এগ্রিকালচার কৃষক একমাত্র, এই দেখেন মানে বর্তমান এই যে এখন বিশ্বে ধরেন যুদ্ধ ভাব একটা চলতেছে, যদি ধরেন আমাদের ফুডটা ইম্পোর্ট করতে হতো, আপনি তেলের জন্য কি হয়েছে, ঠিকই মানে কি পেট্রোল পাম্পগুলোতে মানে কি তেলের ক্রাইসিস, তেলের বিশাল লাইন। যদি মনে করেন কৃষক ধান না ফলাতো, আপনার যদি মানে চাল আমদানি করতে হতো, চালের দোকানের বাইরেও লাইন ধরতে হতো সবার, চালের দোকানে এই লাইনটা। এখন কেন হচ্ছে না? এটা হচ্ছে না আমাদের কৃষকের কারণে। কারণ এই মানে আর কি গভর্নমেন্ট সরকারের পতন, নতুন সরকার, ইন্টিম গভর্নমেন্ট, মানে আর কি ক্রাইসিস, ল অ্যান্ড অর্ডার, ব্যাংক নাই, কৃষক এইগুলো কিছুই জানে না। সে জানে সকালবেলা তারে জমিতে যেতে হবে এবং ওইখানে সোনা ফলাতে হবে। সে সোনা ফলানোতে আজকে আপনি মানে অন্তত নিশ্চিত হতে পারছি যে বাবা গাড়ি না চললেও অন্তত খাবার আমি এনশিওর। এই যে সরকারের প্রধান কাজটাই হবে আমি মনে করি যে এইটাকে কৃষিকে এবং কৃষককে এই জায়গায় উৎসাহ দিয়ে রাখা। এই কৃষক যদি এখন ঘরে বসে যায়, আপনি এই 17 কোটিরে ইম্পোর্ট করে খাওয়াতে পারবেন? আমাদের সেই আছে, সামর্থ্যটা আছে? প্র্যাকটিক্যালি ইম্পসিবল। সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে আমাদের এই পুরস্কারের জন্য না, যে আমাদের এই কৃষককে মূলত এখানে পুরস্কৃত করা দরকার। কৃষককে পুরস্কৃত বলতে আমাদের কৃষক কিন্তু চায় না যে আপনি তারে মানে কি পুরস্কার দেন, সে চায় যে আমাদের এখানে সার, তার বীজ, তার সেচ, এই 3টা জায়গায়, এবং সে অল্প কিছু হয়তো ধরেন ঋণগ্রস্ত আছে, এবং ইতিমধ্যে আমরা যেটা মনে করি খুবই সরকার সাধুবাদ পাওয়ার যোগ্য যে সরকার মানে কি একটা অ্যামাউন্ট, একটা খুবই মিনিমাল অ্যামাউন্ট
কৃষকের মানে আর কি সুদ সহ মওকুফ করেছে। আমি মনে করি এই ক্ষেত্রে কৃষি একটা বড় ধরনের লাভবান হবে এবং কৃষক এই জায়গায় উৎসাহ পাবে। এবং আমরা মনে করি আমাদের বিনিয়োগের জায়গায় কৃষকের বিনিয়োগে আরও যেন সরকার এবং আমাদের প্রাইভেট এন্টারপ্রেনার যদি আগে আসতে পারে, তাহলে এই রকম পুরস্কার শুধুমাত্র আমরা না, আরও শত শত প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে দাঁড়াবে এবং এই পুরস্কারটা পাওয়াটা সহজ হবে। স্যার, আপনার বিজনেস নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি? বিজনেস নিয়ে ফিউচার প্ল্যান হলো মানে আমি এই বিজনেসে আরও মানুষের মানে আর কি সমাগম চাই, আরও মানুষ এই সেক্টরে ইনভেস্ট করুক, এটা চাই। এবং আমার বিজনেসের যেটা হলো যে আমরা এখন ধরেন মানে কি যে প্রোডাকশন ক্যাপাসিটিটা রাখি, একজন ব্যবসায়ীর এই ইয়েটা থাকে যে এই প্রোডাকশন ক্যাপাসিটিটাকে বাড়ানো। সুতরাং আমরা মনে করি যে ধরেন মানে আর কি যে আমরা মানে আর কি লাস্ট ইয়ার যে পরিমাণ এক্সপোর্ট করেছি, ধরেন এটাকে আমরা একটা টার্গেট ধরি যে এই আরও ডাবল আমরা এই পরিমাণ এক্সপোর্টটা করতে চাই। তো এক্সপোর্ট যত বাড়বে আমাদের এইখানে এমপ্লয়মেন্টটা তত বাড়বে। কারণ আপনি এখন আমরা ধরেন 100 জন জনবল দিয়ে যে কার্যক্রম করতে পারছি, যদি এটা ডাবল করতে হয় তাহলে জনবল বাড়বে, এখানে এমপ্লয়মেন্টটা হবে। সুতরাং আমি মনে করছি যে আমার ব্যক্তিগত মানে কি চাওয়া পাওয়ার চেয়ে আমি মনে করছি যে আমার সেক্টরের ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রি সেক্টরে আরও মানে কি বড় নতুন নতুন ইনভেস্টর আসুক এবং নতুন নতুন ইনোভেশন নিয়ে আমাদের এইখানে এই এগ্রিকালচার প্রসেস ইন্ডাস্ট্রিটাকে নতুন আকারে দাঁড় করা। নতুন যারা উদ্যোক্তারা ফুড, প্রসেস ফুড বা অ্যাগ্রো সেক্টরে ইনভেস্ট করতে চায় তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? আপনার মাধ্যমে এবং আপনাদের মানে কি সিটিএফএম এর মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে আমাদের এই প্রসেস ইন্ডাস্ট্রিটা একটা বাস্ট সেক্টর। এইখানে মানে কি আমরা এখন যদি ধরেন কথার কথা আমরা যে অ্যাসোসিয়েশন করি বাপার, সেইখানে প্রায় 400 জনের মতো আমরা মানে কি এন্টারপ্রেনার রয়েছি। এইখানে যদি আরও 500 জন ইনভেস্টর আসে তাইলে এইখানে আমি মনে করি এই সেক্টরকে কভার করা সম্ভব এবং আরও ব্যবসায়ীরা এইখানে যেন বিনিয়োগ করে এবং কর্মক্ষেত্র তৈরি করতে পারে। আমি সেই জন্য মনে করি এই সেক্টরটা আমাদের কৃষকের মানে কি প্রাণের সেক্টর, এই সেক্টরে যেন আমরা সবাই আগ্রহী হই। সেই জন্য আমি মনে করি সরকারের যত মানে কি বাধা আছে সেই বাধাগুলো নতুন যে সরকার এসেছে সেই সরকার এই চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করবে এবং আমাদেরকে একটি ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করবে যেন নতুন ব্যবসায়ী এসে এই জায়গায় ইনভেস্টমেন্টে তার নিরাপদ ইনভেস্টমেন্ট করে লাভবান হতে পারে, সেই আহ্বানটা থাকে। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর উপদেশ এবং গাইডেন্সের জন্য। অনেক ভালো লাগলো আজকে আপনার সাথে গল্প করতে পেরে। কিন্তু যাবার আগে আপনার জন্য আছে আমাদের স্পন্সর মুমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক, আজকের মতন আমাদের আয়োজন এ পর্যন্তই। আশা করছি ইসাক স্যারের কথা থেকে আপনারা অনেক অনুপ্রাণিত হয়েছেন এবং আমাদের প্রসেস ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রি সম্পর্কেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনসাইট পেয়েছেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো ভয়েস অফ এক্সিলেন্সের সাথে, যার থেকে আপনারাও পাবেন অনেক ইন্সপিরেশন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিটিএফএম 96-এর সঙ্গে থাকবেন।